আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টার, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের দুইটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা সেই চ্যাপ্টারের জ্ঞানমূলক বলো, অনুধাবনমূলক বলো, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে এবং কিছু স্পেশাল কোশ্চেন সলভ করব যেগুলো বোর্ড আসছিল বিগত বছরগুলোতে। সেই কোশ্চেনগুলো সলভ করব, প্লাস সেই টপিকগুলো সম্পর্কে জানবো যেগুলো থেকে তোমাদের 100% পরীক্ষার মধ্যে কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো সম্পর্কে জানি, এরপর হচ্ছে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ওই কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো, যারা একবারেই তোমাদের এই অধ্যায় সম্পর্কে একটু হালকা হলেও ধারণা আছে, তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ, এবং যাদের পুরোপুরি ধারণা আছে তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ। সো তুমি যেই পর্যায়ে থাকো, তোমার এখন প্রিপারেশন যেরকমই হোক না কেন, তুমি যদি আজকের ক্লাসটা করো এবং এই টপিকগুলো ভালো মতো রিভিশন করো, এই টপিকগুলো ভালো মতো পড়ো, অবশ্যই এখান থেকে তুমি দুইটা সিকিউ মাস্ট বি দিতে পারবে। জ্ঞানমূলক কোশ্চেনের মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, আমরা সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে আনছি। তো টোটাল আমরা কোশ্চেন নিয়ে আসছি 12টা, যেখান থেকে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবন কোশ্চেন আসতে পারে। এবং এর বাইরে থেকে এগুলো, এই 12টা কোশ্চেনের বাইরে থেকে তুমি আর যে কোশ্চেনগুলো পড়বা সেগুলো হলো বোর্ড কোশ্চেন। এই 12টা যে আমরা অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেনগুলো বলতেছি, এর বাইরে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো পড়বা। এর বাইরে শুধুমাত্র বোর্ড কোশ্চেন পড়বা, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। এখন এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। তো প্রথম যে কোশ্চেনটা, সেটা হলো অরবিটাল কি। এই সম্পর্কে আমরা সবাই জানি যে অরবিটাল আসলে কি এবং অরবিট কি, এইগুলো ব্যাখ্যা করার আসলে কিছু নেই। তো আমার এরপর আছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর তত্ত্বের প্রযোজ্যতা। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর তত্ত্বের প্রযোজ্যতা। তো তোমার হচ্ছে এক ইলেকট্রন কোথায় কোথায় আছে? হাইড্রোজেনে আছে, হিলিয়াম প্লাসে আছে, তারপর লিথিয়াম 2 প্লাসে আছে। তো এই যৌগগুলোর জন্য যে আমার বোর, এই তত্ত্বগুলোর জন্য যে আমার বোর হচ্ছে যে তত্ত্বটা দিছে, বোরের যে পরমাণু মডেল, সেটাতে কিন্তু শুধুমাত্র একটা ইলেকট্রনের ব্যাখ্যা করতে পারতো, শুধুমাত্র একটা ইলেকট্রনের ব্যাখ্যা করতে পারতো হাইড্রোজেন আয়নের জন্য, তাই না? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর তত্ত্বের যে প্রযোজ্যতা আছে, সেই বোর তত্ত্বের যে তত্ত্বটা আছে সেই ব্যাখ্যাটা তোমরা করবে। এরপরে কোশ্চেন আছে 4 নম্বরে, আর এফ এর মান একের চেয়ে কম কেন? আর এফ এর মান একের চেয়ে কম কেন? আমরা জানি আর এফ ইকুয়াল কি, দ্রাবকের দ্রবের অতিক্রান্ত দূরত্ব, দ্রবের অতিক্রান্ত দূরত্ব ভাগ অতিক্রান্ত দূরত্ব ভাগ দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমার সূত্র, দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব। তো এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে দেবা? তুমি লিখবা প্রথমে যে আমরা জানি আর এফ ইকুয়াল দ্রবের অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব। এখন কখনো একটা দ্রবের অতিক্রান্ত দূরত্ব সেই দ্রাবকের অতিক্রান্ত দূরত্বের বেশি হওয়ার পসিবিলিটিস নাই, কারণ দ্রাবকের মধ্যে দ্রব দ্রবীভূত থাকে, দ্রাবকের মধ্যে দ্রব দ্রবীভূত থাকে। তার মানে দ্রাবক ধরো 100 লিটার, তার মধ্যে তুমি কিছু পরিমাণ লবণ দ্রবীভূত করছো, সেই ক্ষেত্রে ধরো তুমি 20 গ্রাম লবণ দিছো, তো দ্রাবক যেটা, সেটা তো পুরা এলাকা জুড়ে আছে, তাই না? তো দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব দ্রবকের অতিক্রান্ত দূরত্বের অপেক্ষা সব সময় বেশি থাকবে। সো এই যে ভাগফলটা তুমি পাইতেছো, এই ভাগফলটা কখনোই একের বেশি হওয়ার সম্ভাবনা নাই, হয় সমান হবে অথবা তার থেকে কম হবে, হয় একের সমান হবে অথবা তার থেকে কম হবে। এরপর আসি সমআয়ন প্রভাব কি। সমআয়ন প্রভাবের একটা সুন্দর মতো সংজ্ঞা আছে বইয়ের মধ্যে, দেখে নিবা। সেই সংজ্ঞাটা হইলো যে হচ্ছে, কোনো ধরো একটা যৌগের মধ্যে তুমি হচ্ছে সেম আয়ন দিছো, সেম আয়নের কারণে সে যৌগটার দ্রাব্যতা হ্রাস পায়। সে যৌগটার যে দ্রাব্যতা হ্রাস পাইলো, সে দ্রাব্যতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সমআয়ন প্রভাব। সাপোজ আমি যদি সমআয়ন প্রভাবটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কে প্লাস আয়ন তৈরি হয়েছে, ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে। এখন তুমি এই যৌগের মধ্যে যখন এই বিক্রিয়াটা চলতেছে, এর মধ্যে তুমি হঠাৎ করে ক্লোরিন আয়ন দিয়ে দিলা, ক্লোরিন আয়ন তুমি হচ্ছে দিয়ে দিলা। ক্লোরিন আয়ন দিয়ে দেওয়ার ফলে তোমার লা সাতেলিয়ান নীতি অনুসারে তোমার কি হইলো, এই জায়গায় ক্লোরিন আয়ন যখন তুমি দিয়ে দিছো, তখন তোমার কি, এই যে বিক্রিয়া পাত্রে, এই যে বাম পাশে, এটা কি এটা ডান, এটা বাম, ডান পাশে তোমার হচ্ছে, ডান পাশে কি হলো, ক্লোরিন আয়নের সংখ্যা বেড়ে গেছে। ক্লোরিন আয়নের সংখ্যা যদি বাড়ে যায়, তাহলে তোমার কি হবে, লা সাতেলিয়া কি বলে যে তোমার এই জায়গায় যদি বাড়ে যায়, তাহলে বিক্রিয়াটা এই দিকে হবে, বামমুখী হবে। তো বামমুখী হলে কি, পটাশিয়াম ক্লোরাইড যে দ্রবীভূত হইতেছিল,
যে দ্রাব্যতা ছিল সেটা কমে যাইতেছে। কমে যাওয়া মানে কি? দ্রাব্যতা হ্রাস পাওয়া। তোমার পরীক্ষা যদি বলে, ক নাম্বারে যদি বলে সময়ায়ন প্রভাব কি, তুমি শুধুমাত্র সময়ায়ন প্রভাবটা ব্যাখ্যা করবা, সময়ায়ন প্রভাবের সংজ্ঞা দিবা। যদি খ নাম্বারে বলে সময়ায়ন প্রভাব কি, তখন তুমি এরকম ধরো একটা বিক্রিয়া লিখে পটাশিয়াম ক্লোরাইড লিখে ধরো এরকম লিখলে যে পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তুমি বলতেছো যে হচ্ছে ক্লোরিন আয়ন যদি আমি এই দ্রবণের মধ্যে দেই তাহলে লাসাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটা হচ্ছে বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে, অথবা পটাশিয়াম ক্লোরাইড কম দ্রবীভূত হবে যা পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়। আমরা বলতে পারি, তাই আমরা বলতে পারি সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়। শেষ। এই যে 7 নাম্বার কোশ্চেনটাই কিন্তু আমার খ নাম্বারের জন্য অনুধাবনমূলক। এরপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফির সংজ্ঞা তুমি সুন্দর মতো বইয়ের মধ্যে পেয়ে যাবে। এরপর কে এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমরা হচ্ছে আফবাউ নীতি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা তুমি যেটা করবা যে আমরা জানি এস এর মান কত 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান 2, এফ এর মান হচ্ছে 3। তো 3n যখন আমি একটা অরবিটালের শক্তি কল্পনা করি, একটা অরবিটালের শক্তি সমান কত জানো? অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি, এই জিনিসটা জানা রাখো, অরবিটালের শক্তি ইকুয়াল হচ্ছে n প্লাস এল। এটা এমসিকিউ দিয়ে থাকে যে তোমার 3d অরবিটালের শক্তি বের করো, তখন তুমি কিন্তু যদি না জানো এই শক্তি সূত্রটা n প্লাস এল, তাহলে তুমি বের করতে পারবে না। তো অরবিটালের শক্তি সমান হচ্ছে n প্লাস এল। 3d অরবিটালের শক্তি হলো আমার কত? 3 প্লাস 2, এখানে n এর মান কত? 3, আর এল এর মান কত? এল মানে কি? উপশক্তি স্তর। এল এর মান হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে 5। এবং 4s এর ক্ষেত্রে দেখো 4 প্লাস 0, তার মানে হচ্ছে 4। এখন আফবাউ নীতি বলে যে ইলেকট্রন সমূহ সবচেয়ে আগে সেই শক্তি স্তরে প্রবেশ করবে যে শক্তি স্তরে শক্তি সর্বনিম্ন। তো আমি যখন 3d দেখতেছি এবং 4s দেখতেছি, তখন আমার দেখা যায় 3d অরবিটালের শক্তি, 3d অরবিটালের শক্তি গ্রেটার দেন 4s, তার মানে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে। তুমি ব্যাখ্যাটা কিভাবে করবা? প্রথমে ব্যাখ্যা করবা যে হচ্ছে 3d অরবিটালের শক্তি, তুমি লিখবা এভাবে 3d অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি সমান n প্লাস এল। তারপর এইভাবে ব্যাখ্যা করলাম, তারপর বলবা যে 4s অরবিটালের শক্তি এত n প্লাস এল। তারপর বলবা আফবাউ নীতি অনুসারে আমরা জানি, আফবাউ নীতি অনুসারে আমরা জানি 3d অরবিটালে, আফবাউ নীতি অনুসারে আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন সেই অরবিটালেই প্রবেশ করবে যে অরবিটালের শক্তি সর্বনিম্ন। তো আমরা এখান থেকে দেখতে পাই যে 3d গ্রেটার দেন 4s, তার মানে ইলেকট্রনটা আগে 3d তে আগে 4s এ প্রবেশ করবে, দেন সেই অরবিটালটা পরিপূর্ণ হলে 3d তে প্রবেশ করবে। এখন এই ক্ষেত্রে এসে বলছে যে 2d ও 3f অরবিটাল অসম্ভব কেন? 2d এবং 3f অরবিটাল কেন অসম্ভব? এই জিনিসটা তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো? এই জিনিসটা ব্যাখ্যা করা যায় কোয়ান্টাম সংখ্যা থেকে, কোয়ান্টাম মেকানিজম থেকে, যে আমরা জানি n যদি হয় 2, তাহলে l এর মান হয় কত? 0 1, 0 1। l এর মান কত? n এর মান যদি 2 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল কত? n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তাই না? তার মানে আমি যখন n ইকুয়াল 2 নিছি তখন হচ্ছে আমার l এর মান আসে 0 এবং 1। সেই ক্ষেত্রে আমার এটা s এবং এটা p, এখানে তো d এর কোনো অস্তিত্বই নেই। কোনো অস্তিত্ব আছে? সেম ওয়েতে 3f অরবিটালও সেম ব্যাখ্যা। তো তুমি এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করতে পারো? এই জিনিসটা ব্যাখ্যা করবা যে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে জানি, কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হয়। 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত যদি হয় তাহলে আমি এখানে পাবো 0 এবং 1 অরবিটাল। সেই ক্ষেত্রে তো আমার 2 বলে কোনো অরবিটালের অস্তিত্বই আসতেছে না, তার মানে আমার sp অরবিটালই থাকবে। শিখা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন? শিখা পরীক্ষায় HCl ব্যবহার করার কারণ এটা বইয়ের মধ্যে সুন্দর মতো একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটা তুমি দেখে নিবা, জাস্ট কয়েক লাইনের ব্যাখ্যা দেওয়া আছে। এরপর আছে পলির বর্জন নীতি কি? পলির বর্জন নীতিটাও বইয়ের মধ্যে দেওয়া আছে। পলির বর্জন নীতি যদি বলি, এখান থেকে কিন্তু সিকিউ আসে, একটা কথা মাথায় রাখবে, এখান থেকে গ নাম্বারেরও কোশ্চেন আসে। কি টাইপের কোশ্চেন আসে এটা একটু পলির বর্জন নীতি আমি ব্যাখ্যা করি। পলির বর্জন নীতি বলে কি? পলির বর্জন নীতি বলে একটি একটি পরমাণুর বা একটি পরমাণুর 4টি কোয়ান্টাম সংখ্যার মান, কোয়ান্টাম
সংখ্যার মান কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। এটা বলা হয় পলির বর্জন নীতি। পলির বর্জন নীতির মূল থিম যেটা, সেটা হচ্ছে এটা। বইয়ের মধ্যে আরো হয়তো বা 2-4 লাইন ব্যাখ্যা করছে, তো তোমার যদি পরীক্ষার হলে কিছু মনেও না থাকে, তুমি যদি এটাও লেখো, এটা তো তুমি মার্ক পাওয়া, যে এটা হচ্ছে পলির বর্জন নীতি। এখন এই কথাটা দ্বারা বুঝাইছে কি, চারটা কোয়ান্টাম সংখ্যা, আমার চারটা কোয়ান্টাম সংখ্যা কি কি, এন, এল, এম এবং এস। এন কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে ম্যাগনেটিক, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এন এখানে বলতেছে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কোনো কালেই কোনো জীবনে সেম হইতে পারে না। একটা পরমাণুর চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হইতে পারে না। অর্থাৎ কখনো যদি এন এল এমও সমান হয়, এস হবে আলাদা। এন এল এমও যদি সমান হয়, এস আলাদা হইতে বাধ্য। ধরো আমার 2s অরবিটালে একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, তাদের আমি হচ্ছে একটি পরমাণু দুইটি ইলেকট্রন, এখানে একটু দুইটি ইলেকট্রনের সংখ্যাটা এটা হবে। একটি পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। ধরো আমার 2s অরবিটালে দুইটা অরবিটাল আছে, 2s এ আমার হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, সেখানে n এর মান কত আমার 2, s এর মান কত 0, l এর মান তার মানে 0, s ইকুয়াল কত 0, তাহলে l এর মানও আমার 0, m এর মান s এর জন্য 0, l 0 এর জন্য আমরা কি জানি, m এর মান হচ্ছে -l থেকে l পর্যন্ত, m এর মান হচ্ছে -l থেকে l পর্যন্ত, তার মানে m এর মান আমার 0। এখন আমার n এর মান দুইটা ইলেকট্রন যদি আমি 1 নাম্বার ইলেকট্রন বলি এবং 2 নাম্বার ইলেকট্রন বলি, দুই ক্ষেত্রে আমার 0 0 0 0, সরি n হচ্ছে 2 2, এগুলো দেখো সেম, nl m এর মান সেম। তাহলে আমার কি হইতেছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা আপওয়ার্ড ডাইরেকশন, একটা ডাউনওয়ার্ড ডাইরেকশন, তার মানে একটা যদি প্লাস হাফ হয় আর একটা মাইনাস হাফ হইতে বাধ্য, একটা প্লাস হাফ হইলে একটা মাইনাস হাফ হইতে বাধ্য। দেখো তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হইছে দুইটা ইলেকট্রনের, বাট 4 নাম্বার কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন হইছে। তো এই জিনিসটাই হচ্ছে পৌলির বর্জন নীতি, একটা পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হইতে পারে না। এরপর আসি, জাল নোট বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রাশি ব্যবহার করা হয় কেন। এই জিনিসটা বইয়ের মধ্যে তুমি পাবা, বই থেকে এই কোশ্চেনটা ব্যাখ্যা দেখে নিবা, এখানে বুঝানোর আসলে কিছু নাই, এটা মুখস্থ টাইপের, তাই আমি এখানে কোনো ধরনের ব্যাখ্যা তোমাকে দিলাম না। এখন আমরা হচ্ছে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, এই যে 12টা কোশ্চেন আমরা দেখলাম, এই 12টা কোশ্চেন থেকে তোমার পরীক্ষার মধ্যে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এর বাইরে থেকে তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে, বোর্ডে যেই ক খ গুলো আসছে সেগুলো পড়বা। তো এই 12টা কোশ্চেন প্লাস ওই কোশ্চেন গুলো পড়বা, তাহলেই তোমার ইনশাল্লাহ ফুল কমন পড়বে, ক খতে কোনো ঝামেলা হবে না, এই অধ্যায় থেকে যেই কোশ্চেনে আসুক ক খতে কোনো প্রবলেম হবে না। এখন আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতা দিতে, এখানে প্রথম টাইপের যে কোশ্চেন গুলো হয় সেটা হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, বোর তত্ত্ব রিলেটেড। টাইপ 1 এর মধ্যে পড়ে আমার বোর, রাদারফোর্ড পরমাণু মডেল মডেল প্লাস কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম প্লাস পাউলির বর্জন নীতি রিলেটেড, পাউলির বর্জন নীতি প্লাস যেটা হয় সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। এটা হচ্ছে আমার টাইপ 1 এর মধ্যে এই কয়েকটা আমার হচ্ছে আসবে, টাইপ 1 এর মধ্যে এই কয়েকটাই পরে, এই টাইপ থেকে যদি কোশ্চেন আসে, এই চারটা যে টপিক, এই চারটা টপিকের বাইরে থেকে আসবে না। তো দেখো যে আমার যেহেতু দুইটা কোশ্চেন মিনিমাম হবে, তো এখানে আমার হচ্ছে এই অধ্যায়টাকে চারটা ভাগে ভাগ করা যায়। তো একটা টাইপ হচ্ছে এটা, কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কোন টাইপের কোশ্চেন হয়, আমরা কোনো রিস্ক নিতে চাইতেছি না, তাই আমরা হচ্ছে চারটা টাইপই আজকে ক্লাসে কভার করবো। চারটা টাইপ, যে চারটা টাইপ থেকে তোমার যে কোনো কোশ্চেন হলে চারটা টাইপের বাইরে থেকে কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই, তাই আজকের ক্লাসে আমরা চারটা টাইপই কভার করবো যাতে তোমাদের কোনো ধরনের প্রবলেম না হয়। তো খাতা কলম ধরে বসো, খাতা কলম ধরে কোশ্চেন গুলো তুলো এবং খাতা কলম ধরে প্রবলেম গুলো বোঝার চেষ্টা করো, অ্যাকচুয়াল প্রবলেম গুলো কিভাবে হইতেছে, কিভাবে সলভ করা যায়। প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে যে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। সর্বশেষ শক্তি স্তর কি, কে এল এম,
কে ইকুয়াল হচ্ছে 1, এল ইকুয়াল হচ্ছে 2, এম ইকুয়াল হচ্ছে 3। এখানে এন এর মান হচ্ছে আমার 3, এন এর মান 3। এটা তো আমরা জানি কে এল এম এন কিভাবে বের করে, তো এখানে এন এর মান হচ্ছে 3। 3 নাম্বার অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যা কত? তো এই যে একটা চার্ট আছে না, এল আমরা কত, এন ইকুয়াল যদি 3 হয়, এল ইকুয়াল কত, 0 থেকে n-1 পর্যন্ত একটু আগেই দেখে আসলাম, তার মানে কি 0 1 2। এম এর মান কত, মাইনাস এল থেকে এল পর্যন্ত, তার মানে হচ্ছে এল যখন 0 এম তখন 0, এল যখন 1 মাইনাস এল থেকে এল পর্যন্ত, তার মানে -1 0 1 2, তখন হচ্ছে -2 মাইনাস এল থেকে কত এল পর্যন্ত, তাহলে -2 -1 0 1 2। এখন অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা হবে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপর, যতগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেখান থেকে অরবিটাল সংখ্যা পাইতেছো। 1 3 5, পাঁচটা আছে 5, তিনটা আছে 3, একটা আছে 1। মোট অরবিটাল সংখ্যা তাহলে কত দাঁড়ালো? 5 3 8 আর 9। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সবগুলোর জন্য প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, কারণ প্রতিটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা, একটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে থাকলে আর একটা হয় ডাউনওয়ার্ড ডিরেকশনে। এই জিনিসটা কিন্তু হুন্ডের নীতিতে বলা আছে, হুন্ডের নীতি দেখে নিবা, হুন্ডের নীতিতে কিন্তু ইম্পর্টেন্ট, তার সংজ্ঞাটা আসে। এরপর ঠিক এইভাবে যে ছকটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে ছকগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবে, এই ছকটা মেনটেন করার ট্রাই করবা। এটা একটা স্ট্যান্ডার্ড ছক, সো এই ছকটা মেনটেন করার ট্রাই করবা। এরপর আসি আমার নেক্সট কোশ্চেনের ধরনে, যেখানে আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণুর মডেল তুলনা করা হয়। তো বোর পরমাণুর মডেলের মধ্যে তুলনা করো, এই জিনিসগুলো বইয়ের একটা ছক দেওয়া আছে না সুন্দর মতো, বোর এবং রাদারফোর্ড। তোমরা যদি পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসে, ওই ছকটা মেনটেন করবা, এখানে লিখবা বোর, এখানে লিখবা রাদারফোর্ড, দেন এরকম দুটো চিত্র আঁকবা। চিত্র আঁকার পর সুন্দর মতো এখানে ধরো বোর এবং রাদারফোর্ড লিখছো, তারপর এরকম একটা চিত্র আঁকছো, আঁকার পর নিচে হচ্ছে পয়েন্ট গুলা দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু 4 নাম্বার কোশ্চেন, মানে 4 মার্কের জন্য আসছে, 4 মার্কস, তো অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তো এই জিনিসটা যেটা করবা যে হচ্ছে তোমরা সুন্দর মতো করে এখানে বোর এবং রাদারফোর্ডের মডেলগুলো ব্যাখ্যা করবো। বইয়ের মধ্যে দেওয়া আছে ছকটা, সেই ছক থেকে মিনিমাম 8টা 6টা থেকে 8টা পার্থক্য মুখস্থ করারও দরকার নেই, আমার মনে হয় যে কয়েকবার রিডিং দিলে তুমি বুঝতে পারবা, 1-2বার রিডিং দিলেই যে পার্থক্যগুলো কি কি সেই পার্থক্যগুলো লিখবা। তো মিনিমাম 5টা তো লিখতেই হবে, মিনিমাম 5টা, যেহেতু 4 মার্কের কোশ্চেনের জন্য আসছে, মিনিমাম 5টা থেকে 6টা লিখতে পারলে এবং একটা চিত্র যদি দাও, দিলে ভালো, দিলে ফুল মার্কস পাবা। এই তো কৌণিক ভরবেগ সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয়, কৌণিক ভরবেগের আমরা যদি কনসেপ্টটা জানি, তো mvr ইকুয়াল ns বাই টোয়াইস বাই, এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগের সূত্র, mvr ইকুয়াল nh বাই টোয়াইস বাই, এটা আমার কৌণিক ভরবেগ নির্ণয় করার সূত্র। ওকে, এখন এই কোশ্চেন আমি কি বলছে, হাইড্রোজেন পরমাণুর চতুর্থতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এত, কৌণিক ভরবেগ কত? চতুর্থ, n দেওয়া আছে, r দেওয়া আছে, তো আমার কাছে কৌণিক ভরবেগ চাইছি, কৌণিক ভরবেগ ইকুয়াল কিন্তু এল, তো আমার কিন্তু আর কিছু লাগতেছে না, ns বাই টোয়াইস বাই। এল ইকুয়াল আমি লিখতে পারি mvr, এল ইকুয়াল আমি বলতে পারি ns বাই টোয়াইস বাই। তুমি এখান থেকে ইজিলি, ভেরি ইজিলি তুমি হচ্ছে এল ইকুয়াল ns বাই টোয়াইস বাই ইউজ করলেই এই ম্যানটা হয়ে যায়। এখন কোনো কারণে যদি এই কোশ্চেনে বলতো যে এই পরমাণু, এই ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে, এই ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে, তো ইলেকট্রনের ভর সমান আমি কি জানি, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, যদি আমি গ্রামে হিসাব করি 9.1 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে সবকিছু গ্রামে সিজিএস এককে ম্যাথগুলো সলভ করা ভালো, বাট যদি মিটারে দেওয়া থাকে তুমি মিটারে ক্যালকুলেশন করতে পারো, এবং যদি যেই এককে দেওয়া থাকবে তুমি ট্রাই করবা যে কোনো একটা একক স্ট্যান্ডার্ড মেনটেন করার। তোমার যদি সিজিএস এককে এতদিন পর্যন্ত ক্যালকুলেশন করে অভ্যাস হয়, এতদিন মধ্যে অনেকগুলো এক্সাম দিছো, তো তোমার যদি সিজিএস এককে ক্যালকুলেশন করতে ইজি আর মনে হয় সেটা করবা, তোমার যদি এমকেএস এসআই এককে ক্যালকুলেশন করতে ইজি আর মনে হয় সেটা করবা। তো তোমার এতদিনে যে অভ্যাসটা হচ্ছে ওটাই করবা। তোমার এই কোশ্চেনে আমরা যেখানে ছিলাম, তোমাকে যদি এই কোশ্চেনটা সেম কোশ্চেনে বলে ইলেকট্রনটার বেগ কত, বেগ কত, দেখো এখানে কিন্তু আর দেওয়া আছে, তো আমরা জানি mvr ইকুয়াল ns বাই টোয়াইস বাই, ns বাই টোয়াইস বাই, এম আমি কিন্তু জানি ইলেকট্রনের, আর দেওয়া আছে, n দেওয়া আছে চতুর্থতম,
এইচ এর মান আমরা জানি, টয়েস পাই এর মানও জানি। তো এখান থেকে জাস্ট এই সূত্র ইউজ করে তুমি ইলেকট্রনের বেগও বের করতে পারবা। সো এই টপিকগুলো মানে এখান থেকে এই দুই টাইপের ম্যাথ হইতে পারে। ধরো তোমাকে যে কোনো একটা মান দিয়ে আরেকটা মান চাইতে পারে। এমন হইতে পারে তোমাকে বলা আছে কৌণিক ভরবেগ দেওয়া আছে, বলতেছে ইলেকট্রনটা কততম কক্ষপথে ঘুরতেছে। এখন সাপোজ তোমার মান আসলো 3.18, তখন তুমি কততম কক্ষপথ দিবা? অবশ্যই 3 দিবা। কখনো ফ্র্যাকশন ভ্যালু n এর মান হতে পারে না, ফ্র্যাকশন ভ্যালু কখনো n এর মান হতে পারে না, এটা মাথায় রাখবে। এই কোশ্চেনটা আসছিল বোর্ডের মধ্যে, যে বলছে এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করো। আলফা কণা বিচ্ছুরণ ও বোর পরমাণু মডেল থেকে আসছে। বোর পরমাণু মডেলে আমাদের যে আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে যে পরমাণুটা সৃষ্টি হয়েছিল সেই ব্যাখ্যাটা যেটা আছে বইয়ের মধ্যে, যে পরীক্ষণ সোনার পাদ ইউজ করছিলাম, এই সেই পরীক্ষণের যে ব্যাখ্যাগুলা, তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো? এখান থেকে কিন্তু বোর্ড কোশ্চেন হইছে, তার মানে হওয়ার চান্স আছে। তো এগুলো একটু রিডিং দিবা, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই, এখানে একটু রিডিং দিবা বইয়ের, রিডিং দিলে তুমি এটা সলভ করতে পারবা। এরপর আসে পলির বর্জন নীতি অনুসারে সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। বোর্ডে আসা একটা কোশ্চেন ছিল যে জেড শক্তি স্তরে এস অরবিটাল এবং ওয়াই শক্তি স্তরে এস অরবিটাল একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে, এক্ষেত্রে দুটি পলির বর্জন নীতি মেনটেন করে কিনা। তো জেড, দেখো জেটে আবার একটা বলছে ওয়াই এ ইলেকট্রন ঘুরতেছে। এক্স কততম? এক্স হচ্ছে ওয়ান, এন এর মান, ওয়াই এ হচ্ছে এক্স এ, আমি যদি বলি ওয়াই এ এন এর মান হচ্ছে ওয়ান, তাই না? ওয়াই এ এন এর মান হচ্ছে টু, সরি, ওয়াই এন এর মান টু, এবং জেটে ওয়াই এর মান এন এর মান হচ্ছে থ্রি। এখন এরা বলছে এস অরবিটালে ঘুরে, তার মানে এরকম বিষয়টা 2s এবং 3s। ওকে, এবং দুইজনেই আপওয়ার্ড ডিরেকশনে ঘুরতেছে, মানে একই দিকে ঘুরতেছে, হইতে পারে দুইজনে আপওয়ার্ড, হইতে পারে দুইজনে ডাউনওয়ার্ড। তো আমি যখন পৌলির যে আমরা একটু আগে দেখে আসছি যে পৌলির ক্ষেত্রে আমরা কিভাবে লিখি, যে হচ্ছে এখানে এন এর মান কত? 2, এল এর মান কত হবে আমার, যেহেতু এস অরবিটাল, এল এর মান হবে 0, এম এর মান কত হবে? তো আমি একটু নিচে লিখি জিনিসটাকে, যদি আমি ব্যাখ্যা করি, দেখো এখানে হচ্ছে আমার প্রথমটার জন্য এন এর মান হচ্ছে 2, এটা হচ্ছে আমার ওয়াই এর জন্য, জন্য ওয়াই এর জন্য এন এর মান 2, এন ইকুয়াল টু, যেহেতু আমার 2s, এল এর মান কত? এস ইকুয়াল হচ্ছে 0, তার মানে এল এর মান হচ্ছে 0, এম এর মান তাহলে কি হবে? 0, এবং এস ইকুয়াল কত হবে? স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইজনে যেহেতু সেম, তো আমি ধরলাম যে প্লাস হাফ। ওকে, আমি ধরলাম প্লাস হাফ। পরেরটা হচ্ছে 3s, জেড এর জন্য হচ্ছে 3s, এন এর মান এখানে 3, এন ইকুয়াল 3, এল ইকুয়াল 0, এম ইকুয়াল 0, এবং দুইজনে একই ডিরেকশন, তো হাফ। দেখো এখানে হচ্ছে এল, এম এবং এস এর মান কিন্তু সেম আছে, এন এর মান আলাদা আছে। তো পলির বর্জন নীতি কি বলে? একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের মান কোয়ান্টাম সংখ্যার চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। তুমি এইভাবেই ব্যাখ্যা করবা, যে আমি প্রথমে লিখবা যে এক্স ওয়াই অরবিটাল ইকুয়াল 3x, এবং ওয়াই অরবিটাল ইকুয়াল 2s, এবং জেড অরবিটাল 3s। এখন এদের কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যার মান, এভাবে লিখবা NLS, এভাবে লিখলাম। লেখার পর লিখবা যে আমরা পৌলির বর্জন নীতি অনুসারে পাই যে একটা পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হতে পারে না। তার মানে এখন আমরা এই চারটা কোয়ান্টামের ইলেকট্রন বিন্যাস, চারটা কোয়ান্টাম সংখ্যা দেখে থেকে পাই যে এখানে হচ্ছে এল, এম ও এস এর মান সেম হইলো, এন এর মান আমার ভিন্ন। তার মানে এটি একটি পলির বর্জন নীতি মেনে চলে, পলির বর্জন নীতি মেনে চলে, এতটুকু। এরপরেরটা দেখি, এরপরে যেটা বলছে আমার রিডবার্গ সমীকরণ, রিডবার্গ সমীকরণের ম্যাথ। তো রিডবার্গ সমীকরণের আমার যে সূত্রটা, এটা হচ্ছে RH 1/n1 এর উপর স্কয়ার বাই n2 এর উপর স্কয়ার। অনেক বইয়ে NL NH দেওয়া আছে, যেটাকে বলা হয় লো এবং হাই। এখন উপরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা আছে কি, যে হচ্ছে মডেলটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রনটি ধাপান্তরের সময় নির্গত শক্তি নির্ণয় করো করে এর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ওকে, তো আমার নির্গত শক্তি বের করার আগে তো আমার নির্গত শক্তি ইকুয়াল কত? এসি বাই ল্যামডা। তার আগে আমাকে ল্যামডাটা তো বের করতে হবে, তাই না? ল্যামডাটা ক্যালকুলেশন করতে হবে। সেই ল্যামডা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? রিডবার্গ ধ্রুবক ইউজ করে, রিডবার্গের সমীকরণ ইউজ করে। এবং রিডবার্গের সমীকরণটা হচ্ছে এটা। এখানে দেখো
n1 এর মান কত? n1 হচ্ছে সবসময় যে সর্বনিম্ন যে কক্ষপথে আছে ইলেকট্রনটা, সেটা হচ্ছে n1 এর মান। এই ইলেকট্রনটা এখান থেকে এইখানে নামছে, k এর মান কত? 1, ইকুয়াল 1, তার মানে এখানে n1 ইকুয়াল 1 এবং m এর মান কত? n2 ইকুয়াল হচ্ছে 3। জাস্ট এখানে মানগুলা বসাবা, ল্যামডা এর মান একটা পাবা এবং এই ল্যামডা এর মান ইউজ করে E ইকুয়াল hc/λ করলে তুমি হচ্ছে ওই পরমাণুটার ধাপান্তরের কারণে যে পরিমাণ শক্তি নির্গত হইল সেই শক্তিটা পাবা। এখন আমরা আসি নেক্সট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল। এই দ্রাব্যতা গুণফল থেকে তোমার একটা কোশ্চেন মাস্ট আসবে পরীক্ষার মধ্যে, এটা একবারে লিখিত একটা কোশ্চেন, এই টপিকটা থেকে তোমার একটা কোশ্চেন মাস্ট আসবে। তো আমরা দেখি দ্রাব্যতা গুণফলে তোমার কি বলছে। কেএসপি হতে দ্রাব্যতা গুণফল, আমার বোর্ডে আসা দুইটা কোশ্চেন আমি দেখি এই দুইটা কোশ্চেনে কি আছে। জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা অ্যাকচুয়ালি জিঙ্ক, এটা টাইপিং মিস্টেক, এরকম হবে জিঙ্ক ওএস2, এটা হচ্ছে জিঙ্ক ওএস2। এর দ্রাব্যতা গুণফল কেএসপি এত হলে এর দ্রাব্যতা কত, তার মানে তোমার কাছে এস চাইছে। এখন দ্রাব্যতা নির্ণয় করার আগে আমি এই কোশ্চেনটা সলভ করার আগে কয়েকটা টাইপ তোমার সাথে শেয়ার করতে চাই। সেই টাইপগুলো হলো দ্রাব্যতা নির্ণয় করার কয়েকটা টাইপ, অনেকে হয়তো জানো, অনেকে আজকেই জানবা, সমস্যা নেই, খুব ইজি একটা জিনিস। এ বি আকারে যদি কোনো একটা যৌগ দেওয়া থাকে সেটা ভাঙ্গে এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস যৌগে তৈরি হয়, এর দ্রাব্যতা গুণফল কেএসপি ইকুয়াল হচ্ছে এস স্কোয়ার। এ বি টু জাতীয় যদি কোনো একটা যৌগ থাকে তার দ্রাব্যতা গুণফল হচ্ছে তোমার 4s3। যদি ab3 আকারে কোনো একটা যৌগ থাকে তার দ্রাব্যতা গুণফল হচ্ছে 27s4। আবার যদি a2b3 জাতীয় যৌগ থাকে তাহলে তার দ্রাব্যতা গুণফল এটা মিনওয়াল 108s5। ওকে, এই কয়েকটা টাইপের বাইরে থেকে তোমার কোশ্চেন আসার চান্স নাই। দ্রাব্যতা গুণফল থেকে যদি কোশ্চেন হয় এই 1 2 3 4, এই চারটা টাইপের বাইরে থেকে তোমার দ্রাব্যতা গুণফল থেকে কোনো ধরনের কোশ্চেন হবে না। এই চারটা টাইপ হচ্ছে খাতার মধ্যে তুলে রাখো, ভিডিওটা পজ করে তুলে রাখতে পারো অথবা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। এই জিনিসটা তোমার সবসময় কাজে লাগবে, হোক সেটা নেক্সট এক্সামে অথবা তোমার অ্যাডমিশন টাইমে আরো অনেক বেশি কাজে লাগবে। এখন এই জিনিসটা খাতার মধ্যে তুলে রাখবো। এখন এই কোশ্চেন আমার কি বলছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কেএসপি এর দ্রাব্যতা কত, তার মানে তোমার দ্রাব্যতা মানে কি এস চাইছে। তো জিঙ্ক হাইড্রোক্সাইডকে যদি তুমি ভাঙো তাহলে সেই জিনিসটা দেখতে কেমন হয়, জিঙ্ক হাইড্রোক্সাইড এটাকে যদি তুমি ভাঙো তাহলে তোমার এটা দেখতে এমন হবে, জিঙ্ক 2+2OS-। তো এই কোশ্চেনটা লিখবা এমন করে যে কোশ্চেনটা যেহেতু তোমাকে এইভাবেই লিখতে হবে, এভাবে লিখবা, যেহেতু 3 মার্কের কোশ্চেন একটু ব্যাখ্যা করে লিখবা। জিঙ্ক এস, এটা হচ্ছে এস, এটা হলো 2s। তো দ্রাব্যতা গুণফল লিখবা যে দ্রাব্যতা গুণফল কে এসপি ইকুয়াল এস ইন্টু 2s তার উপর স্কোয়ার ইকুয়াল 4s কিউব। এটা কিন্তু হচ্ছে এ বি টু যে যৌগটা আমরা দেখছিলাম না যে টাইপটা, সেই টাইপটা। তুমি কেএসপি ইকুয়াল 4s কিউব, এখন জাস্ট এখান থেকে কেএসপি এর মান জানো, 4 দিয়ে ভাগ দিবা, এস করে জাস্ট এস এর মান ক্যালকুলেশন করবা। এটা হচ্ছে আমার টাইপ 2 এর ম্যাথটা। তো তোমাকে পরীক্ষার মধ্যে কিন্তু এইভাবেই ব্যাখ্যা করতে হবে। আর ওই যে টাইপ 2 আমরা দেখলাম না, ওই টাইপ 1 টাইপ 2 ওগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য হেল্পফুল হবে, এমসিকিউ কিন্তু এগুলো দেয়, তো ওই টাইপগুলো একটু ভালো মতো দেখে নিব। এই তো এখন নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেনে কি বলছে যে হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দ্রাব্যতা ভাব্যতা না দ্রাব্যতার গুণফল কত। এটা ভাব্যতা হবে না, অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক করছে, এটা হবে দ্রাব্যতার গুণফল কত। দ্রাব্যতার গুণফল কত তোমার কাছে দেওয়া আছে, কি কি তোমার কাছে দেওয়া আছে, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা সেম আগেরটার মতোই। সিলভার নাইট্রেট মানে কি, এখানে কিন্তু সিলভার নাইট্রেট, দেখো ভালো মতো লক্ষ্য করবা, সিলভার নাইট্রেট, সিলভার একটা আছে নাইট্রেট একটা আছে। অনেকে আবার কি চিন্তা করে, সিলভার এখানে নাইট্রেট মানে 3টা আছে, তার মানে ওই যে ab3 দেখলাম ওইটা মানে ওই টাইপের, অ্যাকচুয়ালি না। এখানে কিন্তু সিলভার প্লাস নাইট্রেট একটা মূলক, নাইট্রেট মাইনাস, এখানে কিন্তু 3টা নাই, একটা আছে, একটা নাইট্রেট আছে, এটা মাথায় রাখবো। তার মানে এটা হচ্ছে এ বি টাইপ যেটা আছে না, ওটা এস স্কোয়ার। এটা দ্রাব্যতা গুণফল
সেম আগেরটার মতো, কিন্তু ঝামেলা কোথায় হচ্ছে, এখানে হচ্ছে গ্রাম পার লিটারে দেওয়া আছে, কিন্তু আমাদের সবকিছু ক্যালকুলেশন হয় মোল পার লিটারে। গ্রাম পার লিটারকে মোল পার লিটার করার ওয়ে কি, আমার গ্রাম থেকে মোল পার লিটার করে কিভাবে, এটা আগে জানি। গ্রাম, ধরো আমার কাছে, তোমাকে আমি বললাম যে হচ্ছে 108 গ্রাম সোডিয়াম আছে, কত মোল আছে, তুমি কি করবা, 108 ভাগ সোডিয়ামের ভর দ্বারা ভাগ দিবা, তাই না? তো তোমার কাছে এত গ্রাম সিলভার নাইট্রেট আছে, তুমি এটাকে মোল করতে চাও, তুমি কি করবা, এটাকে হচ্ছে যে 1.357 ইন্টু 10 ইনভার্স 6, তাকে হচ্ছে তুমি সিলভার নাইট্রেটের ভর সংখ্যা দ্বারা ভাগ দিবা, এটা সম্ভবত 108 সামথিং এরকম কিছু একটা হবে। তো তুমি যেটা হয় ভর সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিবা, ভর সংখ্যা দ্বারা ভাগ দিলে তুমি হচ্ছে মোল পেয়ে গেলা, মোল পার লিটার। তোমার মোল পেয়ে গেলে মোল পার লিটার, দেন হচ্ছে দ্রাব্যতা গুণফলটা কিন্তু সিলভার নাইট্রেট, তার মানে কি এস স্কয়ার। তুমি হচ্ছে যদি গ নাম্বারে যেহেতু আসছে, এটা গ নাম্বারের জন্য তুমি ওইভাবেই ব্যাখ্যা করবা, কিভাবে ব্যাখ্যা করবা আমি আরেকবার যদি দেখাই দিই তোমাকে, সেই কোশ্চেনটা কিভাবে সলভ করবা। দেখো, সিলভার নাইট্রেট, এটা ভাঙলে হয় সিলভার প্লাস নাইট্রেট, নাইট্রেট মাইনাস, তাহলে এটা যদি এস হয় এটাও এস এটাও এস, তার মানে দ্রাব্যতা গুণফল কে এস পি ইকুয়াল এস ইন্টু এস ইকুয়াল এস স্কোয়ার। দেন এস স্কোয়ার ইকুয়াল তুমি হচ্ছে এটা বলবা, এটাকে মোল পার লিটারে আগে ট্রান্সফার করবা, এইভাবে মোল পার লিটারে ট্রান্সফার করার পর তুমি হচ্ছে এটা ক্যালকুলেশন করবা, মোল পার লিটারে আনবা, কিন্তু গ্রাম পার লিটারে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না, দ্রাব্যতা কিন্তু গ্রাম পার লিটারে আসবে না, এটা মাথায় রাখবা। এই যে এই জায়গায় ঝামেলাটা ছিল, যে গ্রাম পার লিটারে। এখন নেক্সট কোশ্চেনে আসি, দ্রাব্যতা গুণফলের সাহায্যে অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা এই জিনিসটা কিভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। তো এটার আগে আমাকে একটা বিষয় জানতে হবে যে কেএসপি ও কেআইপি এর মধ্যে সম্পর্ক কি। কেএসপি যদি হচ্ছে গ্রেটার দেন কেআইপি হয়, এই মিশ্রণটা কখনো মিশ্রিতই হবে না, অসমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। ওকে, কেএসপি ইকুয়াল কেআইপি যদি হয়, তাহলে এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। এবং কেএসপি যদি লেস দেন কেআইপি হয়, তাহলে এখানে অধক্ষেপ পড়বে। এই তিনটা হচ্ছে একটা সম্পর্ক, এই সম্পর্ক জানতে হবে, এই সম্পর্ক বইয়ের মধ্যেও দেওয়া আছে, আর একবার জাস্ট রিভিশন রিক্যাপ করে দিলাম রিভিউ করার জন্য। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি, আমাদের এই টাইপের কোশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করে। এওপি পাত্র দুটি মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পড়বে কিনা, এ এবং বি। যখনই অদক্ষেপ বের করার তোমাকে বলছে, তার মানে তোমাকে কেআইপি বের করতে হবে, তোমাকে কি বের করতে হবে, কেআইপি। কেআইপি, কেআইপি এবং কেএসপি বের করা প্রায় সেম ফর্মুলা, বাট কিছু একটা ডিফারেন্ট আছে, আমি যেইভাবে তোমাকে করাচ্ছি সেটাই মনে রাখবা, সেই নিয়মটাই মনে রাখবা, এর বাইরে আর কোনো নিয়ম মনে রাখার ট্রাই করিও না। এখন দেখো, প্রথমে যেভাবে আমরা প্রথম যে কাজটা করব, এই ম্যাথগুলো সলভ করার প্রথম যে ওয়ে, প্রথমে হচ্ছে দেখো জিঙ্ক এখানে ছিল 50 মিলি জিঙ্ক সালফেট, এইখানে আসে জিঙ্ক কিন্তু এ প্লাস বি, মানে হচ্ছে এ প্লাস বি 50 প্লাস 40 90 মিলিতে মিশ্রিত হয়েছে, তার মানে হচ্ছে জিঙ্ক এর জন্য তুমি লিখবা জিঙ্ক এর জন্য, জিঙ্ক এর জন্য মোলারিটি, আমি জিঙ্কের মোলারিটি ধরলাম এস জিঙ্ক। ওকে, এই যে নতুন যে পাত্রটা তৈরি হলো, সেই পাত্রে হচ্ছে ভি ইকুয়াল আমার হচ্ছে 90 মিলি, 90 মিলি, এই যে 40 আর 50 যেহেতু দুটা মিলিই এখানে আসছে 90 মিলি। তো আমরা একটা সূত্র জানি V1S1 ইকুয়াল V2S2। ওকে, তুমি এখানে লিখবা এস জিঙ্ক ইকুয়াল ভি, এটা হচ্ছে ভি আমি ধরছি, এটা এই পাত্রে আমি ভি ধরছি, ভি, এই পাত্রের জন্য আমি কিন্তু হচ্ছে এস জিঙ্ক বের করতেছি, এই পাত্রে আমি হচ্ছে, এই পাত্রে কিন্তু আমি মোলারিটিটা জানি 6 ইন্টু 10 ইনভার্স 4 মোলার, এটা কিন্তু আমি জানি, এটা কিন্তু আমি জানি, কিন্তু আমি এই পাত্রে এস জিঙ্কটা কিন্তু আমি জানি না। এই পাত্রে আমার জিঙ্ক এই যে 90 মিলিতে আসার পরে দেখো, যখন আমার হচ্ছে আয়তন বাড়বে তখন কিন্তু মোলারিটি চেঞ্জ হবে, তো আমার এই যে 90 মিলিতে আসার পর মোলারিটি কি এটা কিন্তু আমি জানি না, এটা দ্রাব্যতা কত এটাও আমি জানি না, তো এই জন্য ওটা আমি ক্যালকুলেশন করতেছি। এই পাত্রের জন্য আমি ধরলাম V1S1, V1S1, এটার হচ্ছে মোলার, এটার আয়তন হচ্ছে ভি, আর এটার হচ্ছে S1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে S1, এবং এই পাত্রে হচ্ছে আয়তন ভি, তাহলে আমি V1S1 বাই হচ্ছে ভি,
তার মানে হচ্ছে V1 এর মান কত, 50 গুণন 6 ইন্টু 10⁻4 ভাগ ভি এর মান হচ্ছে 90 মিলি। এটা আমি হচ্ছে জিঙ্কের জন্য পাইলাম, এটা কিন্তু জিঙ্কের জন্য পাইছি। এখন নেক্সট কাজ কি আমার, নেক্সট কাজ হলো ওএইচ এর জন্য বের করা, কারণ আমার কেএসপির যে মানটা দেওয়া আছে ওএইচ এর কিন্তু দেওয়া আছে, যদিও বা এখানে সোডিয়ামও মিশ্রিত হয়েছে, ওএইচও মিশ্রিত হয়েছে, সালফেট হয়েছে, বাট আমার তো অতগুলো নিয়ে কাজ করার দরকার নাই, কারণ আমি হচ্ছে দ্রাব্যতা অদক্ষেপ পড়বে কিনা সেটা বের করবো। তো যেটার কেএসপি দেওয়া থাকবে সেটা বের করবা, যদি দুইটারই কেএসপি দেওয়া থাকে সেক্ষেত্রে ম্যাথটা বড় হবে, সেক্ষেত্রে তোমার চারটা বের করতে হবে, বাট কখনো এই ম্যাথ দেয় না। তো তোমার দুইটা আছে, তোমার হচ্ছে জিং আছে এবং ওএস আছে, তো ওএস এর জন্য তুমি আগে বের করবে। এখন ওএস এর জন্য জন্য সেম ওয়েতে এস ওএস আমি লিখলাম ইকুয়াল হচ্ছে V1S1 V1S1 বাই ভি। তার মানে এখানে V1S1 কত, 40, 40 গুণন 0.05 ভাগ হচ্ছে 90, তুমি হচ্ছে এস ওএস পাইছো। এখন দেখো এই যোগ্যটা কি তৈরি হয়েছে, জিং ওএস 2 ইকুয়াল, তুমি বলতে পারো জিং 2 প্লাস 2 ওএস মাইনাস। তার মানে এটার কেআইপি সমান কি হবে জানো, কেআইপি ইকুয়াল হচ্ছে জিঙ্কের দ্রাব্যতা গুণন ওএস এর দ্রাব্যতা তার উপর স্কয়ার, এই টুটা এখানে স্কয়ার, এই টুটা এখানে স্কয়ার। তো তুমি এইখান থেকে যে ওএস পাবা ডিরেক্ট এখানে বসাবা, ওই যে আর আগের মতো 2s 4s কিন্তু করতে যাইও না, দ্রাব্যতা গুণ ফলে যেটা আমরা করছিলাম সেটা করতে যাইও না কেএসপি নির্ণয়ের ক্ষেত্রে। এইখান থেকে যে ওএস পাইছো ডিরেক্ট এখানে বসাই দিবা, এখান থেকে যে জিঙ্ক পাবা ডিরেক্ট এখানে বসাই দিবা, দেন হচ্ছে কেআইপি টা ক্যালকুলেশন পাবা, কেআইপি এর একটা মান পাবা এবং সেই মানটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আই থিঙ্ক তোমার এই জায়গায় যে কনফিউশনটা থাকে সেই কনফিউশনটা দূর হচ্ছে। এখন আমরা নেক্সট প্রবলেমটাতে যাই, যে দ্রাব্যতা গুণফলের সাথে অদক্ষেপ পড়বে কিনা। সেম প্রবলেম, সেম জিনিস, জাস্ট এটা তোমার হোমওয়ার্ক থাকবে, তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস করবা, এটা সেম। এরপর হচ্ছে নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো হইলো তোমাদের কপার আয়ন শনাক্তকরণ, জিঙ্ক 2 প্লাস আয়ন শনাক্তকরণ, এগুলোর কিছু রিয়াকশন আছে, সেই রিয়াকশন গুলা দেখে নেবা, যেগুলো হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে কিভাবে কোশ্চেনটা হয়। আমি বলি যে তোমাকে বললো যে হচ্ছে একটা কোশ্চেন দিল যে অ্যালুমিনিয়াম আয়ন আছে, সেই অ্যালুমিনিয়াম আয়ন যে আছে সেটা শনাক্ত করো, শনাক্ত করো, ডিরেক্ট এমনি বলতে পারে শনাক্ত করো, অথবা তোমাকে এমন কিছু দিল, এমন কিছু হিন্ট দিল যে হচ্ছে আমি ফেরো K4FeCN6 ইউজ করছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করছি, এটা ইউজ করার ফলে একটা যোগের মধ্যে আমার হালকা বাদামি অদক্ষেপ পড়ছে, হালকা বাদামি অদক্ষেপ পড়ছে, আর এটাতে তোমার হচ্ছে তোমার বাদামি অদক্ষেপ পড়ছে। ওকে, তো আমার কোন যৌগটা হচ্ছে কি, অথবা বলতে পারে যে তোমার K4FeCN6 এ সাদা সাদা আমি একটা যৌগ পাইছি, তো এই যৌগটা কি, কেন এই যৌগটা, এটা ব্যাখ্যা করো। তো এই জিনিসটা তুমি কখন জানতে পারবা, যখন এই রিয়াকশন গুলা পড়বা। এখন একটা জিনিস হয়, এমন কোশ্চেন দেয় যে হচ্ছে এমনি দিল যে একটা বিকারক ইউজ করে আমি তিনটা যৌগ রিয়াক্ট করতে পারি, যেমন হচ্ছে K4FeCN6 ইউজ করে, FeCN6 ইউজ করে তুমি হচ্ছে মোটামুটি কপার শনাক্ত করতে পারবা, Fe2 প্লাস, Fe3 প্লাস প্লাস জিঙ্ক, এই চারটা যৌগ শনাক্ত করতে পারবা। সেম ওয়েতে তোমার হচ্ছে NH4OH ইউজ করে তুমি চারটা যৌগ শনাক্ত করতে পারো। তো এই যে রিয়াকশন গুলা, এই রিয়াকশন গুলা দেখবা, এই রিয়াকশন গুলা থেকে কোশ্চেন আসে, এবং রিয়াকশন গুলার জন্য তুমি কিভাবে প্রশ্নটা সলভ করবে সেটা হইলো তুমি কিভাবে লিখবা, পরীক্ষার হলের মধ্যে কিভাবে লিখবা। পরীক্ষার হলের মধ্যে ধরো এটাই তোমার, এই ধরলাম যে কপার 2 প্লাস আয়ন শনাক্ত করতেছো, এই জিনিসটাই লিখতেছো, তুমি কিভাবে লিখবে জানো, যে কপার 2 প্লাস আয়ন শনাক্তকরণ লিখলা, দেন এই জায়গায় লিখবা পরীক্ষণ, পরীক্ষণ কথাটা লিখবা, লিখে এরকম কয়েকটা 4-5টা ওয়ার্ড লিখলাম, তারপর লিখবা বিক্রিয়া, বিক্রিয়া কথাটা লিখবা, তারপর এখানে 4-5টা ওয়ার্ড লিখবা, তারপর লিখবা সিদ্ধান্ত, 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 সিদ্ধান্ত লিখার পর এখানে বলবো যে কপার 2 প্লাস আয়ন উপস্থিত, শেষ। এরকম যদি তিনটা পার্ট লিখো তাহলে তুমি হচ্ছে 3-3 পাবা, 3-3, এটা কিন্তু গ নাম্বারেই আসে, ঘ নাম্বারে কম আসে, আর ঘ নাম্বারে দিলে তোমাকে মিনিমাম দুইটা রিয়াকশন দিবে।
তো এই জিঙ্ক আছে, এখানে জিঙ্ক আছে, কপার আছে, এই রিয়াকশন গুলো দেখবা। এর বাইরে আরো কিছু রিয়াকশন আছে যেগুলো বই থেকে দেখবা, এই যেগুলো প্র্যাকটিস করবা। এর বাইরে আরো দুইটা আছে, Fe2+, Fe3+, এই কয়েকটা দেখবা। এই কয়েকটা যে বইয়ের মধ্যে রিয়াকশন গুলো আছে, এই রিয়াকশন গুলা ভালো মতো করে করবা। এর বাইরে যেটা হয়, যে এই রিয়াকশন গুলার বাইরে যেটা হয়, সেই ব্যাপারটা হলো যে তোমার হচ্ছে রিয়াকশন গুলা থেকে জাস্ট প্রথমে তো পড়লা, পড়ার পর যেটা হবে, তুমি কিভাবে পড়বা আমি বলি যে অনেকগুলো তো রিয়াকশন আছে, কিভাবে পড়বা। প্রথমে তুমি হচ্ছে কপার নিয়ে বসলা, কপার নিয়ে বসার পর সেটাতে হচ্ছে 2-3টা রিয়াকশন আছে, এগুলো হচ্ছে 3-4 বার লিখবা, প্রতিটা 3-4 বার লিখবা, 3-4 বার করে লিখবা। তাহলে তোমার অনেকদিন মনে থাকবে। এবং পরীক্ষা হল পর্যন্ত অন্তত মনে থাকলেই হইলো। আমাদের টার্গেট হলো পরীক্ষা হল পর্যন্ত মনে থাকলেই হইলো, বাকিটা আমার দরকার নাই, আমার পরীক্ষার হল পর্যন্ত মনে থাকলেই হবে। এই কয়েকটা রিয়াকশন তুমি ভালো মতো দেখবা, এর বাইরে আর কিছু নাই। তো তোমার এই অধ্যায় থেকে যদি কোশ্চেন হয়, এর বাইরে থেকে আর কোনো ধরনের কোশ্চেন হওয়ার পসিবিলিটিস নাই, কোনো পসিবিলিটিসই নাই। তো এই 3টা টাইপ থেকেই তোমার মাস্ট বি মাস্ট বি কোশ্চেন আসবে। তোমার কাজ হলো যেগুলা পড়লাম, যেগুলা পড়াইলাম, এই কোশ্চেন গুলা ভালো মতো করে সলভ করা। দেন টেস্ট পেপারের 2023-22 এই কোশ্চেন গুলাতে একটু চোখ বোলানো, এবং 2021-এর 21-এ খুব একটা কোশ্চেন নাই, তো এই কোশ্চেন গুলাতে একটু চোখ বোলানো, চোখ বোলাবা। চোখ বোলালেই দেখবা যে এই টাইপের বাইরে কোনো কোশ্চেন নাই, এই টাইপের বাইরে কোনো কোশ্চেন নাই। তুমি একটু চোখ বোলাবা, যাতে করে কোনো একটা যদি এক্সেপশনাল যদি পাও, সেটা হচ্ছে সলভ করতে পারো। এক্সেপশনাল একটাই জিনিস পাবা, সেটা হলো সময়ায়ন প্রভাব। সময়ায়ন প্রভাব থেকে একটা মনে হয় কি এসপি নির্ণয় করার একটা ম্যাথ আসছিল, সেটাই একটা এক্সেপশনাল কোশ্চেন পাইতে পারো। তো তোমার যদি মনে হয় ওইটা বুঝতে পারতেছো না, বুঝতে সমস্যা হইতেছে, তো তুমি আমাকে ডিএম মেসেজ করতে পারো, ডিরেক্ট কমেন্ট করতে পারো। আমরা হচ্ছে ওটাতে একটা ছোট ক্লাস নিবো, 7 থেকে 8 মিনিটের। এই ছিল আজকের ক্লাস। নেক্সটে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সো ভালো মতো পড়াশোনা করো, টেনশন করার কিছু নাই। আর বাকি যে এক্সাম গুলো যা হয়েছে হয়েছে, আল্লাহর নামে ছেড়ে দাও। এখন নেক্সট এক্সাম গুলা আগের গুলোর থেকে আরো বেটার করার ট্রাই করো, আগের গুলোর থেকে অনেক বেশি ভালো করার চেষ্টা করবা, প্রতিদিন চেষ্টা করবা আগের গুলোর থেকে যেন নেক্সট এক্সামটা ভালো হয়। এবং এই এক্সামে খুব একটা ভালো মতো একটা লম্বা গ্যাপ পাইছো। অনেকে কি কাজটা করবে যে 2-3 দিন ঘুমাই, 2-3 দিন ঘুমাই তারপর পড়ি, কিন্তু এই জিনিসটা করা যাবে না। একটা ভালো মতো মারা খাবা। কারণ হইলো, বড় কারণ হইলো যে তোমার কিন্তু সেকেন্ড পেপারের আগে কোনো বন্ধ নাই, সেকেন্ড পেপারের আগে কোনো বন্ধ নাই। তো এই যে গ্যাপটা পাইতেছো না, এই গ্যাপের মধ্যে তোমাকে সেকেন্ড পেপারটাও আগায় রাখতে হবে। সেকেন্ড পেপারের যে অধ্যায়গুলো আগায় রাখতে পারো, সেটা হলো এক, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3। এই দুইটা চ্যাপ্টার এই বন্ধের মধ্যে তোমার তো বেশ লম্বা ফার্স্ট পেপারের আগে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে এই দুইটা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করবো। এই দুইটা চ্যাপ্টার তো টোটাল তোমার টার্গেট থাকবে এই 7 দিন বন্ধের মধ্যে 6টা চ্যাপ্টার শেষ করো, 6টা চ্যাপ্টার শেষ করো। সো প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করার টার্গেট থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো মতো পড়াশোনা করো, বাই।